চাওয়া পাওয়া। ৭ নম্বর অম্বালি লেনের বাসিন্দা বিলাসী দেবী ৩ তলা একটি ঘরেতে একাই থাকেন। প্রায় ৮ বছর হয়েছে স্বামী গত হয়েছেন। ১৯-২০ বছর আগে ২ মেয়ের বিয়ে হয়ে গেছে, তাই ৮ বছর ধরে বিলাসী দেবী একাই থাকেন। অবশ্য একা থাকেন বলাটা একটু ভুল হবে। দুজন কাজের লোক আছে, একটি অল্প বয়সী ছেলে আর একটি মেয়ে। অল্প বয়সী ছেলেটির কাজ ছাদে গাছপালা দেখা, বাজার করা। একটা গাড়ি আছে, সেই গাড়ি চালিয়ে বিলাসী দেবীকে মাঝে মাঝে এখানে ওখানে নিয়ে যাওয়া। এছাড়াও নানান টুকিটাকি তাকে কাজ করতে হয়। মাইনে দিতে হয় তাকে ১২,০০০ টাকা। একটি মাঝবয়সী মেয়ে থাকে, সে ঘরের কাজ করে, রান্না বান্না, বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় কাচা, বিলাসী দেবীকে দেখভাল করা, সবটাই সে দেখাশোনা করে। বলতে গেলে দুজনে মিলে বিলাসী দেবীর সংসারটা দেখে রেখেছে। বিলাসী দেবী সারাদিনে নানান ধরনের বই পড়েন, ইচ্ছে মতো ঘর থেকে বেরিয়ে যান ঘুরতে। সমবয়সী বান্ধবীদের বাড়িতে ডেকে আড্ডা, খাওয়া দাওয়া, এইভাবে তার দিনগুলো বেশ কেটে যায়। বিলাসী দেবীর বয়স প্রায় ৬৭-৬৮-র কাছে, কিন্তু দেখলে মনে হবে না এত বয়স হয়েছে, যেন সবেমাত্র ৫০ ছুঁই ছুঁই। এতটাই তিনি মেন্টালি আর শারীরিক দিক থেকে সুস্থ আর ফিট। রোজ ভোর ৫টায় তিনি ওঠেন, তারপর হাঁটতে বের হন, তারপর ১ ঘন্টা পরে বাড়িতে ফিরে আধ ঘন্টা ধরে যোগা ব্যায়াম করেন, তারপর চিনি ছাড়া ১ কাপ চা, ৯টায় গরম ভাত। এইভাবে বিলাসী দেবীর সকালটা শুরু হয়। স্বাস্থ্য সম্পর্কে বিলাসী দেবী ভীষণ সচেতন। বিলাসী দেবীর কাছে যে ছেলেটা কাজ করে তার নাম অনাথ। বিলাসী দেবী তাকে ছোট করে ডাকেন নাথ বলে। মেয়েটির নাম কর্বী। কর্বীর একটি মেয়ে আছে, মেয়েটির বিয়ে হয়েছে বছর ৪ হল। কর্বীর মেয়ের যখন ৮ বছর বয়স, তখন কর্বীর স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। অভাবের তাড়নায় মেয়েকে মায়ের কাছে রেখে কলকাতামুখী হয় কর্বী। ২-৪ বার বাড়ি পাল্টাপাল্টি করেছে কাজের জন্য, কিন্তু প্রায় ১৮ বছর ধরে একটানা বিলাসী দেবীর কাছে কাজ করছে। বিলাসী দেবী কর্বীকে ১৩,০০০ টাকা করে মাইনে দেন। অনাথের তখন প্রায় ৯ বছর বয়স। সেই সময় কর্বী বিলাসী দেবীর বাড়িতে অনাথকে নিয়ে আসে কাজের জন্য। সেই থেকে অনাথও বিলাসী দেবীর কাছে কাজ করছে। অনাথের বাবা ভীষণ গরিব ছিল। ২ ছেলে ২ মেয়ে। ঠিকমতো খাবার দিতে পারত না তাদের মুখে, প্রতিনিয়ত বাড়িতে লেগে থাকত অশান্তি। কর্বীর বাড়ির পাশে ছিল অনাথদের ঘর। একদিন কর্বী গ্রামে যেতে অনাথের মা হাত দুটো ধরে বললে যে কোনো একটা কাজ দেখে দাও না মা আমার ছেলের জন্য। ওরা যে দিনের পর দিন না খেয়ে কাটাচ্ছে, আমি মা হয়ে আর দেখতে পাচ্ছি না। সেই সময় কর্বী অনাথকে নিয়ে চলে আসে শহরে। সেই থেকে অনাথ বিলাসী দেবীর বাড়িতে বিলাসী দেবীর ঘরটাকে তারা তাদের নিজেদের ঘর ভাবে। নিজেদের ঘর ভেবে সেই মতো কাজ করে। বিলাসী দেবী স্বামীর চাকরির পেনশন পায়, ৫২,০০০ টাকা করে পায়, তাই দিয়ে সারা মাসের সংসার খরচ চলে যায়। বিলাসী দেবী নিজে একটি বেসরকারি স্কুলে পড়াতেন। বেশ কিছু টাকা জমানো আছে। এদিকে যে বাড়িটা থাকে, বাড়িটা ৩ তলা বাড়ি। অনেক ভাড়াটিয়ারা এসেছিলেন বিলাসী দেবীর ঘরে ভাড়া থাকার জন্য, কিন্তু বিলাসী দেবী ভাড়া দেননি। বছরে ২ বার মেয়েরা মায়ের কাছে আসেন, সঙ্গে জামাই, নাতি নাতনিরা। তারা এসে ৩ তলা দোতলাতে থাকেন, তাই বিলাসী দেবী এই কারণে ঘর ভাড়া দিতে চান না। বিলাসী দেবী কর্বী আর অনাথকে নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসেন, কিন্তু কর্বী আর অনাথ বিলাসী দেবীর প্রতি একটু ক্ষুণ্ণ। অনেক বছর হয়ে গেল বিলাসী দেবী এখনও মাইনে বাড়াচ্ছে না। যা দুর্মূল্য বাজার হু হু করে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। ১২,০০০ টাকাতে কারোর সংসার চলে। একদিন সকালে বিলাসী দেবী হাঁটতে বের হয়েছেন। কর্বী রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত। অনাথ বাজার করে রান্নাঘরে ঢুকল। দিদি এই নাও বাজার বলে বাজারের ব্যাগখানা অনাথ কর্বীর হাতে দিল। ব্যাগখানা হাতে নিয়ে কর্বী বলল, আজকে মাছ ঠিকঠাক এনেছিস তো? কালকে মাছটা খারাপ হয়েছিল। গম্ভীর গলায় অনাথ বলল, কিরে কি হয়েছে, মুখখানা ভারী কেন? মায়ের খুব শরীর খারাপ। ও আচ্ছা, তা বাড়িতে গিয়ে মাকে দেখে আয়। কি নিয়ে যাব বলতে পারো? আমার মাইনে যা পাই তাই দিয়ে বাড়িতে সংসার চলে না। দিদা যদি একটু মাইনে বাড়ায় তাহলে হয়। দিদা একদম মাইনে বাড়াচ্ছে না, আমাদের কিভাবে চলে বলতো? বাবা বলেছে মায়ের খুব শরীর খারাপ, কিছু টাকা পয়সা নিয়ে যেতে। তা তুই তো মাসিমাকে বলতে পারিস মাইনে বাড়ানোর কথা। ধুর, ২-১ বার তো বলেছি, দিদা তো কিছু বলছে না। সে তো বুঝতে পারছি, কিন্তু কি করব? মায়া বসে গেছে মাসিমার ওপরে, ছেড়ে চলেও যেতে পারছি না। অনাথ বলল, আমি কিন্তু ছেড়ে চলে যাব। বলিস কি, চলে যাবি এখান থেকে? এরকম ভালো বাড়ি পাওয়া যাবে না হুট করে, কিন্তু ভেবেচিন্তে কাজ ছাড়িস। কি করি বলো তো? ভাই বোন সব পড়াশোনা করছে, তাদের খরচ, বাবা মা অসুস্থ তাদের খরচ, সংসার খরচ, কি যে করি কিছুই বুঝতে পারছি না।
মুচকি হেসে করবি বলল, এত চিন্তা করছিস কেন? একটু কষ্ট করে থাক না, কয়েক বছর দেখ না, মাসিমার বাড়িটা আমাদের নামে লিখে দিয়ে যাবে। 15-20 বছর ধরে আমরাই মাসিমাকে দেখাশোনা করছি। মাসিমার মেয়েরা তো আর এখানে আসবে না। শেষে মাসিমা আমাদের নামেই দেখবি বাড়িটা দিয়ে যাবে। ব্যাংকে প্রচুর টাকা আছে, আলমারিতেও গয়নাগাটি প্রচুর টাকা আছে। ওসব কি আর মাসিমার মেয়েরা নেবে? মাসিমার মেয়েরা ধনী মানুষ, মায়ের ঘর জিনিসের দিকে তাদের কোনো লোভ নেই। তাছাড়া মাসিমার মেয়েরাও আমাদের খুব ভালোবাসে। দেখবি শেষে এসব আমাদের দিয়ে যাবে। সত্যি বলছো? মিথ্যা বলবো কেন আমি? ভীষণ খুশি হলো অনাথ। কথাগুলো সত্যি কি মিথ্যে সে জানে না, কিন্তু তারা এত বছর ধরে মাসিমাকে দেখভাল করছে, তাই এ বাড়ির উপর একটা টান হয়ে গেছে। সত্যি যদি বাড়িটা কারোর পাওনা হয়, তাহলে অনাথ আর কর্বীর পাওয়ার কথা। 3 জনে একসাথে একই টেবিলে বসে খায়, এটা বিলাসী দেবীর হুকুম। তিনি মনে করেন, কাজের মানুষ বলে সে কখনোই ছোট কিংবা নিচু নয়। সেও এই সংসারের একজন, কারণ এই সংসারটা তারাই দেখে। একই সঙ্গে টেবিলে খেতে বসেছেন 3 জন। এমন সময় অনাথ বলল, দিদা, আমার মায়ের শরীর খারাপ, কাল একটু দেখতে যাব ভাবছি। বিলাসী দেবী বললেন, তোর মার শরীর খারাপ কবে থেকে? কাল রাতে বাবা ফোন করেছিল। তা আমাকে বলিসনি কেন? সারা দিন তো চলে গেল, আজ তো গিয়ে দেখে আসতে পারতিস। রাতে যদি একটা কিছু হয়ে যায়। আজকাল দিন খুব খারাপ। না না, একদম ঠিক করিসনি। কাল ভোর ভোর উঠে চলে যাবি। আচ্ছা ঠিক আছে। অনাথ একটু উসপাস করছিল। দিদা যদি কিছু টাকার কথা বলে, কিন্তু অনাথের টাকা চাইতে কেমন লাগছে? মাত্র 1 সপ্তাহ আগে বিলাসী দেবী তার মাইনে দিয়েছেন, এর মধ্যে আবার টাকা চাইলে কেমন একটা দেখায় না? তাই সে চুপ করে থাকল। রাতে খাওয়া দাওয়া শেষে বিলাসী দেবী নিজের ঘরে বিছানার উপর একটি গল্পের বই নিয়ে পড়ছে। এমন সময় বিলাসী দেবীর বড় মেয়ে ফোন করলেন। ফোনটা বিলাসী দেবী ধরলেন। কর্বী জলের মগ নিয়ে বিলাসী দেবীর ঘরে দিতে গিয়ে দরজার মুখে থমকে দাঁড়িয়ে পড়ল। বিলাসী দেবী মেয়েকে বলছেন, তোরা 2 বোন তাহলে? ওপার থেকে মেয়ে কি যেন বললেন। বিলাসী দেবী বললেন, আমি আজ আছি কাল নেই। বাড়িটা আমি অনাথ আশ্রমের জন্য লিখে দিয়ে যেতে চাই। বিলাসী দেবীর মুখে এমন কথা শোনা মাত্রই কর্বী কেমন যেন চমকে উঠল। এত স্বার্থপর মাসিমা! আমরা এত বছর দেখভাল করছি, আর আমাদের নামে দেবে না ঘরটা? শেষে কিনা অনাথ আশ্রমের নামে ঘরটা দেবে। সত্যি মনে মনে আমরা ভেবেছিলাম ঘরটা অন্তত আমাদের দেবে মাসিমা। এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে অনাথের ঘরের দিকে এগিয়ে গেল। সবেমাত্র বিছানায় শুতে যাবে অনাথ। কর্বী তড়িঘড়ি অনাথের ঘরে ঢুকতে দেখে অনাথ বিছানায় উঠে বসল। কর্বীকে জিজ্ঞেস করল, দিদি কি হয়েছে? তোমাকে এরকম অস্থির দেখাচ্ছে কেন? সর্বনাশ হয়ে গেল অনাথ। কি হয়েছে দিদি? আমাদের হয়ত মাসিমা সবকিছুতেই ফাঁকি দিয়ে দেবে। এত বছর যে মাসিমাকে দেখভাল করছি, মাসিমার ঘর আগলে রাখছি, সব বৃথা। আমরা কালই অন্য বাড়িতে কাজ দেখব। কেন, কি হয়েছে আগে সেটা তো বলবে। এ বাড়ি মাসিমা অনাথ আশ্রমের নামে লিখে দিচ্ছে। বলো কি? আতকে ওঠে অনাথ। হ্যাঁ ঠিক বলছি, আমি এইমাত্র শুনে এলাম, মাসিমা মেয়েকে বলছে। অনাথ বিছানায় মাথায় হাত দিয়ে হেঁট হয়ে চুপচাপ বসে থাকে। কিরে, কিছু বল। কি বলবো দিদি, আমার বলার কিছু নেই। দিদাকে সত্যি শ্রদ্ধা করতাম, আমাদের সাথে বেইমানি করবে ভাবতে পারি না। সত্যি আমিও তাই ভাবছি, মাসিমা এটা কি করল আমাদের সঙ্গে? অবশ্য ঘরটা মাসিমার, আমরা তার বাড়িতে কাজ করি। সে যদি আমাদের নামে কিছু না দেয়, তো আমাদের কিছু করার নেই। সত্যি আমার মাথায় কিছু কাজ করছে না। বাবা এইমাত্র ফোন করেছিল, মার অপারেশন করতে হবে, অনেক টাকা খরচ। আর এদিকে তুমি এই খবর শোনালে। কোনো রকম মার কাছ থেকে ফিরে এসে আমি অন্য জায়গায় কাজ দেখে চলে যাব। আমিও যাব, এখানে আর থাকবো না। একটু জব্দ হোক মাসিমা, দেখি কে এসে দেখে। মেয়েরা তো এখানে জীবনে আসবে না, যদি আসে 5 দিনের বেশি তো থাকে না। শেষকালে যদি আমাদের না ডেকে পাঠায় তো কি বলেছি? এই বলে মুখখানা হাঁড়িপানা করে জলের মগখানা হাতে নিয়ে আবারও বিলাসী দেবীর ঘরের দিকে এগিয়ে গেল কর্বী। অনাথ বিছানার উপরে চুপচাপ বসে। কি হবে এখন? এদিকে যে করেই হোক কিছু টাকা তার লাগবে। তার জন্য কি করা যায়? অনাথ আশ্রমের কথা শুনে দিদার কাছে টাকা চাইতে রাগ হচ্ছে। সারা রাত তার ঘুম হল না। চিন্তায় ও উদ্বেগে রাগে যেন তার সারা শরীর জ্বলছে। এমন সময় তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। সেই তো এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি যদি কিছু টাকা গয়না বাড়ি থেকে নিয়ে পালিয়ে যাই তাহলে কেমন হয়? কিন্তু পরক্ষণে ভাবল না, তা কি করে হয়? যাই পারে করুক দিদা। আমাদের ওপর দিদার অগাধ বিশ্বাস, খুব ভালোবাসে আমাদের। এ বিশ্বাস ভেঙে কোনো খারাপ কাজ করা যাবে না। পরক্ষণে আবার ভাবে, কিন্তু বিশ্বাস দিয়ে কি হবে? ভালোবাসা দিয়ে কি হবে? আবেগ দিয়ে কি হবে? যদি আমি আমার বাড়ির মানুষগুলোকে না সুস্থ রাখতে পারি? মায়ের অপারেশন না করাতে পারলে বাবা বলেছে মাকে আর বাঁচানো যাবে না। আমার মা যদি মারা যায়,
তখন আমার বিশ্বাস ভালোবাসা আবেগ দিয়ে কি হবে? যাকে আমি এতদিন ভালোবাসতাম, যত্ন করলাম, সেই দিদা আমাদের সাথে বেইমানি করছে। তাহলে কেন আমরা তার সাথে এত সাধু সাজতে যাব? না, রাতে ঘুমোবো না। দিদা ঘুমিয়ে পড়লে সুযোগ বুঝে দিদার আলমারি খুলে যা গয়না টাকা আছে সব নিয়ে গ্রামের বাড়িতে পালিয়ে যাব। আর কোনোদিনে মুখো হব না। দিদা কোনোদিনও আমাদের গ্রামের বাড়িতে যায়নি। আর আশা করছি করবি দিদি আমার বাড়ির ঠিকানা দিদাকে বলবে না। এই ভেবে সে প্রহর গুনতে লাগল। নিজের ঘরে অনবরত পায়চারি দিতে লাগল। কখন রাত ঘন গভীর হয়ে আসবে আর দিদা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়বে। 12টা, 1টা, 2টো। না, আর অপেক্ষা নয়, এইবার কাজটা সারতে হবে। আস্তে আস্তে পা টিপে টিপে নিজের ঘর থেকে বের হয়ে অনাথ বিলাসী দেবীর ঘরের দিকে এগিয়ে গেল। সে খুব সাবধানে বিলাসী দেবীর ঘরের দরজা খুলল। বিলাসী দেবী কোনো কালে ঘরের দরজা বন্ধ করে ঘুমান না। অনাথ ঘরের মধ্যে গিয়ে দেখে খাটের ওপর ঘুমাচ্ছে বিলাসী দেবী। ঘরে আলো জ্বলছে। বিলাসী দেবী রাত্রে আলো জ্বালিয়ে ঘুমান। তাই অনাথের একটু অসুবিধা হল। যেহেতু আলো জ্বলছে তাই খুব সাবধানে কাজটা করতে হবে। পা টিপে টিপে অনাথ বিলাসী দেবীর মাথার কাছে গেল। বিলাসী দেবীর মাথার কাছে তোশকের তলায় আলমারির চাবি থাকে, তা অনাথ জানে। খুব সাবধানে বিলাসী দেবীর মাথার কাছ থেকে তোশকের তলার মধ্যে থেকে চাবিখানা অনাথ টেনে বার করল। চাবিটা হাতে নিয়ে অনাথ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মুখে মৃদু হাসি। খুব সাবধানে পা টিপে টিপে অনাথ আলমারির সামনে গিয়ে দাঁড়াল। আলমারির চাবি দিয়ে খুব সাবধানে আলমারিটা খুলল। আলমারি খোলার সঙ্গে সঙ্গে দেখল আলমারির মধ্যে প্রচুর গয়না আর অনেক টাকা। প্রায় 8-10 ভরি গয়না, কয়েক লাখ টাকা। অনাথের টাকা আর গয়না দেখে লোভে চোখ মুখ যেন চকচক করে উঠল। আপনি গল্পের পরবর্তী অংশ শুনতে চাইলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।